হ্যালো মাই ডিয়ার এইচএসসি স্টুডেন্ট, আজকে আমরা আমাদের যে সিরিজটা শুরু করব সেই সিরিজের প্রথম ক্লাস আজকে আমরা কিন্তু মির্জাপুর ক্যাডেট কলেজের টেস্টের কোশ্চেনটা আজকে আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি। সো আমরা প্রত্যেকটা ক্লাসেই এখন পর্যন্ত ইন্টার পরীক্ষা হওয়া পর্যন্ত আমরা কিন্তু অ্যানালাইসিস করব প্রত্যেকটা বোর্ডে। সো যারা অ্যানালাইসিসগুলো দেখবে তারা অনেক 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 বেশি উপকৃত হবে বলে আমি মনে করছি। সো আমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে সলভ করার মতো সময় নেই, কারণ একটা যদি টেস্টের কোশ্চেন আমি সলভ করতে যাই ধরে ধরে বুঝায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। সো হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল, তাই আমরা কিন্তু অ্যানালাইসিস করবো আজকে থেকে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, মির্জাপুর ক্যাডেট কলেজ, ভেরি ইম্পর্টেন্ট। আর যদি কেউ ক্যাডেট কলেজের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে আমার মনে হয় না কোনো জায়গাতে তার কোনো প্রবলেম থাকবে। সো আজকে আমরা এটা দেখতে যাচ্ছি। সো নাম্বার 1 আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজের 1 নম্বর আর্টিকেল। সো আর্টিকেলের দুইটা জিনিস হয়, এ অ্যান্ড দা বসাতে হয়, আদারওয়াইজ ক্রস বসাতে হয়। সো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের কতগুলো প্রশ্নই যে 1 নম্বরে দা এসেছে 7টা জায়গায়, যদি ভালো করে খেয়াল করো 7টাই, যে দা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা জায়গাতে দা এসেছে। আর কিছু জায়গায় দার পরিবর্তে অ্যানও বসানো যায়, সেটা আমি ধরলাম না। সো 8টাই আসছে দা। সো এটা বোঝা যাচ্ছে খুব ভালো মতোই যে দায়ের ব্যবহার, দা বা দি যেটাই বল না কেন, এর ব্যবহার কত গুরুত্বপূর্ণ সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। ওকে, সো দায়ের ব্যবহারটা আমরা শেষ করে ফেলবো। যদি দায়ের ব্যবহার বুঝতে পারি তাহলে আমরা দেখা গেল যে বেশিরভাগই আসে দা থেকে, আদারওয়াইজ এই অ্যান্ড থেকে। এই 3টা জিনিস একটু দেখে নিতে হবে। অ্যান্ড ক্রস কখন বসে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ক্রস এর ব্যবহার কখন ক্রস বসে আমরা ভালো করে জানি, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, এগুলোর আগে বেসিক্যালি কী বসে, ক্রস বসে। আনকাউন্টেবল নাউন এগুলোর আগে ক্রস বসে, সেইগুলো আমরা একটু দেখবো, এবং ক্রস কোনগুলোতে বসে তার আগে কী আছে সেইগুলো একটু আমরা দেখার চেষ্টা করবো। দেন উই উইল বি এবল টু আনসার দোজ কোয়েশ্চেন। ওকে, সো এই জিনিসগুলো একটু দেখে নিবা। আমরা অ্যান্সার সহকারে দিয়ে দিয়েছি এখানে, যদি প্রয়োজন মনে করো স্ক্রিনশট দিয়ে দিতে পারো। ওকে, নাও কামিং টু দ্য প্রেপোজিশন। তো প্রেপোজিশনের ক্ষেত্রে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে প্রেপোজিশনে কতগুলো প্রেপোজিশন, একটু খেয়াল করি আমরা। টু, ইন, অন, উইথ, টু, বাই, উইথ, বিটুইন, এতগুলো প্রিপোজিশনের মধ্যে কমনই বেশিরভাগ, সেগুলো কিন্তু আমাদের সবই চেনা। সো আমি যেটা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ইউজ প্রিপোজিশন ইন বোর্ড কোয়েশ্চেন্স অ্যান্ড এনি কম্পিটিটিভ এক্সাম, সেগুলো হচ্ছে ইন, অ্যাট, অন, উইথ, বাই, টু, এইগুলা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এইগুলো আমাদেরকে একটু জানতে হবে। ইন কখন বসে, অ্যাট কখন বসে, অন কখন বসে, এই 3টা তো অনেক বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। ঠিক আছে, উইথ কখন বসে, বাই কখন বসে, টু কখন বসে, এটা একটু জেনে নিতে হবে। অ্যান্ড পাশাপাশি এর ছাড়াও যে কিছু রুলস আছে সেইগুলো আমাদেরকে জেনে নিতে হবে। অ্যান্ড আমি সবচেয়ে বেশি যেটা প্রেফার করি সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। সো কোন অ্যাপ্রোপ্রিয়েটগুলো মুখস্থ করবো? অ্যাপ্রোপ্রিয়েট সেইগুলো মুখস্থ করবো যেগুলো হচ্ছে 2025 থেকে নিয়ে 2017 পর্যন্ত যতগুলো বোর্ড আছে, এই বোর্ডের প্রিপোজিশনগুলো থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে কোনগুলো আসে এই পর্যন্ত সেইগুলো বারবার দেখতে হবে। ঠিক আছে, অ্যাকোয়েন্টেড উইথ, ওকে, নোন টু, নোনের সাথে কী হয় টু, ফ্যাসিনেটেড কী হয় উইথ, এই যে এই ধরনের যে জিনিসগুলো। ওকে, ডিপ্রাইভের সাথে কী হয় অফ, ডিপ্রাইভ অফ, এই যে এই জিনিসগুলো আমরা কিন্তু একটু ভালো করে দেখে নেবো, এই বোর্ডগুলো বুঝে ফেলবো, তাহলে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ হতে থাকবে। ঠিক আছে, আর ইন কখন বসেছে, অন কোন জায়গাটায় বসেছে, অ্যান্ড বাই কোথায় বসেছে, ওকে, এগুলো কিন্তু আমরা দেখে নেব। এবং এই যে অন, বাই, ইন, টু, এগুলো কিন্তু বিভক্তি অনুসারেও কিন্তু বসে, এবং মিনিং অনুসারেও এক সময় আমাদের প্রিপোজিশন আমরা কিন্তু ব্যবহার করে থাকি। সো এটা আমি তো আমাদেরকে সবাইকে বলবো যে মিনিং বোঝাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর মিনিং বোঝার কি কোনো রুল আছে ভাইয়া? না ভাই, মিনিং বোঝার কোনো রুল নাই। মিনিং তুমি ছোটোবেলা থেকে ইংলিশ কেমন সময় দিয়েছো, কীভাবে এটাকে তুমি অবজার্ভ করেছো, কীভাবে তুমি পড়েছো, কীভাবে দেখেছো, এটার উপরে ডিপেন্ড করবে তুমি আজকে এসে কতটুকু মিনিং করতে পারছো, বা এটার মানে তুমি কীভাবে বুঝতে পারছো। সো মিনিং আসলে ইট ইজ সাবজেক্টিভ। যে যত সময় দিয়েছে, যে যত ভোকাবুলারি জানে, যে যত স্ট্রাকচারের মধ্যে দিয়ে গেছে, সে তত ভালো মিনিং করতে পারবে। তুমি কতগুলো পত্রিকা পড়েছো, কতগুলো ফিকশন, নন ফিকশন, কতগুলো বই পড়েছে, এটার উপর ডিপেন্ড করবে তুমি আসলে এই একটা আননোন প্যাসেজকে কীভাবে তুমি বাংলা করতে পারো। এটা ডিপেন্ড করবে তোমার এক্সপেরিয়েন্সের উপর। ওকে, সো এটা কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তুমি একটা সেন্টেন্সের বা একটা প্যাসেজের কীভাবে মিনিং করছো। সো আমি বলবো সবাইকে যে একটু বেশি প্র্যাকটিস করার জন্য এই ক্ষেত্রে। ওকে, সো যেটা এখন কিন্তু আর সেই সময়টা নাই যে নতুন করে প্র্যাকটিস করবো। সো যতটুকু যেভাবে সম্ভব আমি যেভাবে বলতেছি যে বোর্ডেরগুলো প্র্যাকটিস করো, বিগত বোর্ডে, এবং এই ক্যান্ডিডেটগুলো আমি যেগুলো বলতেছি এইগুলোর উপর একটু রিসার্চ করো। ওকে,
নাও কামিং টু নাম্বার থ্রি, নাম্বার থ্রিতে দেখা যাচ্ছে দে আর, অ্যাজ সুন অ্যাজ, ইট, হোয়াটস ইট লাইক, উড রেদার, লেট অ্যালোন, হ্যাড বেটার, হ্যাভ টু, ওয়াজ বর্ন, হোয়াট ডাজ লুক লাইক। এগুলো কিন্তু মোটামুটি সবাই আমরা জানি কোনগুলো কীভাবে ব্যবহার করতে হয়। যদি কেউ না জানো, অবভিয়াসলি আমাদের ইউটিউব চ্যানেল আছে ফাহাদ এইচএসসি অ্যান্ড ক্যারিয়ার, ওইখানে তুমি চলে যাও, ওখানে গিয়ে কিন্তু তুমি এগুলো পাবা। আর যদি ইফ ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি, ইফ ইউ ফেস এনি হার্ডশিপ, তাহলে আমাদেরকে নক করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি সব লিঙ্কগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, সো এইগুলার আলাদা ডেডিকেটেড ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করবো। এগুলো দেওয়া লাগে না জানি, এগুলো সবারই খুব সহজে হয়। আর এইগুলা সব সময় কমন থাকে, এই 8-10টার মধ্যেই পড়ে। তো 3 নাম্বার নিয়ে কোনো ঝামেলা নেই। নাও কামিং টু নাম্বার 4, হুইচ ইজ কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, এখানে প্রথমে যেটা দিয়েছে হ্যাডের নিয়ম। প্রথমে হ্যাড মানে কি বলো তো? প্রথমে হ্যাড মানে হচ্ছে কন্ডিশনাল 3 থেকে এসছে। কন্ডিশনাল সেন্টেন্স 3 এইটা কোথা থেকে এসছে? কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কত? টাইপ 3। এটা টাইপ 3 আবার অল্টারনেটিভ। এটা টাইপ 3তে যেটা আছে সেটার অল্টারনেটিভ থেকে এসছে, মানে সেইটাও না, সেটার আর একটা ডুপ্লিকেট জিনিস আছে, সেইটা থেকে এসছে। ঠিক আছে, অল্টারনেটিভ থেকে দিয়েছে। সো মানে কতটা ডিপ নলেজ রাখতে হবে ভালো করে ভেবে দেখো। নাও কামিং টু বি নাম্বারে দেখো, বি নাম্বারে কী বলতেছে যে ওয়াইলের নিয়মটা তুমি যদি ভালো করে জানো, ওয়াইল নিয়মটা পারলে এইটাকে এখানে কোনো ঝামেলাই হবে না। ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে ওয়াইলের পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, আবার ওয়াইলের পর যদি সাবজেক্ট আসে তখন ওয়াজ ভার্ব প্লাস ভার্বের আইএনজি হয়। এটা জেনে নিলে তোমার এখানে কোনো ঝামেলা নেই। এবার সি নাম্বার দেখো লেস্টের নিয়ম আমরা দেখো একদম সহজ। লেস্টের নিয়ম থাকলে কী হবে? লেস্ট থাকলে লেস্টের পরে শুড বা মাইট প্লাস ভিয়ন হবে, এবং এখানে কোনো নেগেটিভ বাক্য, নেগেটিভ শব্দ বসানো যাবে না লেস্টের পরে। সো এটা মনে রাখলে কিন্তু লেস্টের নিয়ম সহজ। সো আমাদের কিন্তু 14টা, টোটাল 14টা নিয়ম আছে। আমার যে শিট, সেই শিটে 14টা তুমি যদি পড়ো 100% তুমি কমন পাচ্ছ, এইটুকু শিওর। ওকে, নাও কামিং টু নাম্বার ডি, হার্ডলি হ্যাড। এই যে হার্ডলি হ্যাডের নিয়ম, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। ওকে, এই যে নিয়মটা আছে, আর একটা আছে নো সুনার হ্যাড। হার্ডলি হ্যাড অ্যান্ড স্কার্সলি হ্যাড থাকলে কী হয়? ওয়েন হয়। আর নো সুনার হ্যাড থাকলে দেন হয়। এই জিনিসটা একটু বুঝতে হবে, এটার একটা নিয়ম আছে। নাও কামিং টু ই নাম্বার, অ্যাজ সুন অ্যাজ। এই যে অ্যাজ সুন অ্যাজের নিয়মটা তোমাকে শিখতে হবে। ওকে, অ্যাজ সুন অ্যাজের আগে ভিয়ন হলে পরে ভিয়ন হয়, অ্যাজ সুন অ্যাজের আগে ভিটু হলে পরে ভিটু হয়, আবার অ্যাজ সুন অ্যাজের আগে ভিয়ন থাকলে পরে উইল প্লাস ভিয়নও করা যায়। ওকে, তাহলে দেখো প্রোভাইডেডের একটা নিয়ম আছে, প্রোভাইডেড দিয়ে তুমি একটা নিয়ম আছে, ওটা শিখে নিবা। আনলেসের একটা নিয়ম আছে, অ্যাজ দোর একটা নিয়ম আছে, আর আই নাম্বারে কী বলতেছে? সিন্সের একটা নিয়ম আছে, অ্যান্ড যে নাম্বারে বলতেছে এই যে একটা হু দিয়ে রাখছে, হু, হোয়াট, হুইচ, এইগুলোর একটা নিয়ম আছে। এগুলো দিয়ে তুমি একদম দেখো 14টা নিয়মের কথা বলেছি, 14টার মধ্যেই আছে। আমাদের শীত তুমি মিলাই দেখো, এর বাইরে কিছু না। ওকে, ক্যারেট কোশ্চেনও এখানে কমন আসে, 100% কমন ক্যারেটেও। নাও কামিং টু রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমাদের পারা শুধুমাত্র এই গ্রামারের জন্য নয়, এটা পরবর্তীতে রাইটিং বলো বা যে কোনো জায়গাতেই আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাইট ফর্ম অফ ভার্ব। সো এটা পারার সাথে সাথে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট ডু ওয়েল ইন ইংলিশ গ্রামার অ্যান্ড রাইটিং সেকশন। ওকে, সো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আমি জাস্ট এখানে একটু ভালো করে মার্ক করেছি এই কারণে, এটা বোঝার জন্য, সহজে যেন বোঝা যায়। সো এই যে ইয়োলো মার্ক করা প্রথমে, এইটা একটা লাইন, এটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা লাইন। একটা লাইনের মধ্যে কয়টা হচ্ছে আমাদের এসছে, আমাদের রাইট ফর্ম ভার্ব আসছে। দেখো 1টা 2টা 3টা, এক লাইনে কয়টা? এক লাইনে 3টা গ্যাপ, একই লাইনে 3টা গ্যাপ। তার মানে ওই 3টা গ্যাপের মধ্যে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর 2টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব হবে, সহজ হিসেব। ঠিক আছে, একটা ফাইনাইট ভার্ব, 2টা নন ফাইনাইট ভার্ব হবে। ফাইনাইট ভার্ব তোমরা কীভাবে চিনতে হয় সেটা আমি বলে দিব। আমাদের ইউটিউব চ্যানেলেও অনেক সময় হয়তো পাবা, বা আমাদের পেইড কোর্সগুলোতে অবভিয়াসলি আমরা এইগুলো নিয়ে কথা বলি বিস্তারিত, সেই জিনিসগুলো তোমরা কিন্তু জানতে পারবা। ওকে, একটা লাইনে দেখো, একটা লাইন কত বড়, এখানের লাইনগুলো অনেক বড়। ক্যাডেট কলেজ এর জন্য আমি সবসময় বেশি মানে কী বলবো, এই জন্য প্রেফার করি বা এই জন্য আমি এত প্রেইজ করি ক্যাডেট কলেজগুলো সবসময় ডিপ মিনিং থেকে। তুমি যদি আসলে রিয়েলি ইফ ইউ গো থ্রু দ্য ডিপ মিনিং অর ডিপ রিসার্চ, দেন ইউ উইল অনলি এবল টু ডু দিস। শুধুমাত্র তখন তুমি পারবা যদি ক্যাডেট কলেজের প্রশ্নগুলো পারো, তার মানে তুমি কিন্তু আসলেই তোমার ভালো প্রিপারেশন আছে। ওকে, আর ভালো প্রিপারেশন থাকলে ক্যাডেটের প্রশ্নগুলো সলভ করা সম্ভব, আদারওয়াইজ নট। সো এই জন্য আমি বলি এখানে একটা বড় লাইনের মধ্যে 3টা গ্যাপ। আবার দেখো এখানে পর আর একটা লাইন, তার মধ্যে 2টা গ্যাপ। ওকে,
সরি, এই পরের লাইনেও 3টা গ্যাপ, একটা সেন্টেন্সে 3টা করে রাইট ফর্ম অফ ভার্ব। তার মানে একটা সেন্টেন্সে যখন 3টা রাইট ফর্ম অফ ভার্ব, একটা ফাইনাইট ভার্ব থাকতেছে আর 2টা নন ফাইনাইট ভার্ব থাকতেছে। নন ফাইনাইটের ভার্বের চেহারাগুলো কেমন হয়? নন ফাইনাইট ভার্বের চেহারাগুলো এই যে 2+V1 অথবা ভার্ব প্লাস আইএনজি হয়। আর একটা হইতে পারে V3, কিন্তু সেটা খুব কম হয়, এটা আপাতত না জানলেও হচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের চেহারা, এই 3টার মধ্যে যে কোনো একটা হবে। আর ফাইনাইট ভার্বটার চেহারা কীরকম হয়? 5 ধরনের হয়, V1, V2, ভার্ব প্লাস এস বা ইএস, মডালের সাথে যদি কোনো ভার্ব থাকে সেইটা ফাইনাইট ভার্ব, আর বি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা ফাইনাইট ভার্ব। ওকে, এই 5টা ভার্ব হচ্ছে। ওকে, আমরা এখানে জাস্ট একটু কী বলবো, ডেসপারেটভাবে লিখছি, বাট যখন আমরা লাইভ ক্লাস করবো তখন এইভাবে সুন্দর করে আমাদের সাজানো থাকবে, ওই শিটটা দিয়ে দিব, ওইটা দেখাই দিব, তুমি জাস্ট পড়ে নিলে ইউ উইল বি গুড টু গো। সো এইটা হচ্ছে আমাদের বিষয়। আবার এইখানে দেখো যে আফটার শক থেকে শুরু করে এই যে আফটার শক থেকে শুরু করে নিয়ে এই যে এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত কি, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত বুঝতে পারলে আমাদের কিন্তু একই নিয়ম, যে এখানে কয়টা, 2টা ইয়ে আছে, 2টা হচ্ছে গ্যাপ আছে, 2টা গ্যাপ আমাদের পূরণ করতে হবে। আবার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত কয়টা গ্যাপ আছে, 2টা গ্যাপ আছে, 2টা গ্যাপ পূরণ করলে আমাদের কিন্তু রুল অনুযায়ী, এর মধ্যে কিছু রুলস আছে। রাইট ফর্ম অফ ভার্বের কিন্তু বেশ একটা ডিফিকাল্ট জিনিস, বাট ইফ ইউ গেট ইট ইউ উইল নেভার ফরগেট ইট। তুমি একবার যদি মানে এটা নিতে পারো আর কখনোই বলবে না, মজার জিনিস, ঠিক আছে? বাট তোমাকে আগে প্রথমে ভালো করে ডিপ মিনিংটা বুঝতে হবে, ডিপ থেকে জানতে হবে। ওকে, এটা আমি এই যে বেসিক্যালি এই রাইট ফর্ম অফ ভার্বটার কথা আমি যদি বলি, ওকে, এই রাইট ফর্ম অফ ভার্বটা আমি কিন্তু করাবো আলাদা করে আমাদের ইউটিউব চ্যানেলে। আমি এটা বিকজ এটার মধ্যে অনেক ডিপ ব্যাপার স্যাপার আছে, এটা আমি আমাদের সবাইকে করাবো। ওকে, এই 5 নাম্বারটা জাস্ট এখন আমি তোমাদেরকে জাস্ট একটু একবার দেখিয়ে দিলাম। নাও কামিং টু নাম্বার 6 কি আছে? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স করতে বলতেছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলতেছে, একটা ইন্টারোগেটিভ, সিম্পল, অ্যাসার্টিভ। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা তোমাকে বুঝতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে গেলে তোমাকে আগে সব সময় মনে রাখবে ভার্বটা ক্লিয়ার করে বুঝতে হবে। ভার্বের মধ্যে কী কী আছে? ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট অ্যান্ড ফাইনাইটটা ক্লিয়ার হয়ে আসো, আমাদের চ্যানেলটা ঘুরে আসো। যদি না পাও, আমি বারবার বলছি, ফার এইচএসসিএন ক্যারিয়ার, সৌমিক এইচএসসিএন ক্যারিয়ার, তুমি যদি এখানে না পাও তাহলে আমাকে নক করো। আমরা এটার উপরে ক্লাস যদি আমাদের না থাকে, আমাদের কোন কোন ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখবা, আর যেগুলো দেওয়া নাই বা আমি যখন যেটা বলছি তোমরা তো নক করো, নক করলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো বা আমাদের ক্লাসগুলো আপলোড করে দেবো, ঠিক আছে? ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বটা ক্লিয়ার করে তুমি যদি বোঝো, দেন এই যে কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স, এটা তোমার জন্য কোনো ঝামেলা হবে না। আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলো ভেরি সিম্পল, ভেরি ইজি। ওকে, নাও কামিং টু নাম্বার 7, ন্যারেশন। ন্যারেশনের জন্য কিন্তু আমাদের ক্লাস আছে, এটা এখন এইখানে করবো না, আমরা জাস্ট ন্যারেশনে কী করবো, ন্যারেশনে আমরা পুরো একটা ক্লাস আছে, ওই ক্লাসটা ডিটেলস করবো, আমাদের শিট আছে, শিটটা একবার পড়বো, ক্লাসটা করবো অ্যান্ড দেন প্র্যাকটিস করবো, তাহলে ন্যারেশন সহজ হবে কম্পারেটিভলি। নাও কামিং টু নাম্বার 8, এইটা কী বলছে? আইডেন্টিফাই দ্য প্রোনাউন রেফারেন্সেস। এইটা যতটা সহজ ঠিক ততটাই একটু আবার মানে কি বলবো যে ঘোরানো পেঁচানো, যতটা সহজ ততটা ঘোরানো পেঁচানো। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আমাদের এখানে 5টা করতে হয়, রাইট? যখন 5টা করতে হবে এবং প্রোনাউন থাকবে 7টা, ওই এলিমিনেট করার বিষয়টা আমাদের অনেক সময় একটু কঠিন হয়ে দাঁড়ায়, যে কোন 2টা বাদ দিয়ে করবো আর কোন 5টাকে রাখবো। এইটা একটা ব্যাপার, এটা একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, আর কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, এটা কিন্তু খুবই সহজ। আমাদেরকে এটার জন্য প্রোনাউনের বিস্তারিত বিষয়গুলো জানতে হবে, রিলেটিভ প্রোনাউনগুলো জানতে হবে, অ্যান্টিসিডেন্ট কি এটা জানতে হবে, যদি আমরা এই আইটেমটা ভালো করে করতে চাই। অ্যান্টিসিডেন্ট, প্রোনাউনের বিস্তারিত বিষয়গুলো জানতে হবে। নাও কামিং টু নাম্বার 9, অ্যান্ড দ্যাট ইজ কি, মডিফায়ারে খুবই সহজ। মডিফায়ার এটা একদম সবচেয়ে ইজিয়েস্ট আইটেম যদি বলা যায়, সেগুলোর মধ্যে একটা। ওকে, 3 নম্বরের মতো ইজি আইটেম, এখানে 5 মার্ক শিওর। ওকে, প্রি-মডিফাই দ্য নাউন এখানে বলতেছে, ঠিক আছে? আর একটা বলতেছে কি, ডিটারমাইনার ইউজ করো। আর একটা বলতেছে কি, সি নাম্বার সি বলছে অ্যাপোজিটিভ করো। অ্যাপোজিটিভ আমরা জানি যে কোনো কিছুর অতিরিক্ত তথ্য, 2টা কমার মাঝখানে একটা তথ্য বসানোকে বলা হয় অ্যাপোজিশন। ওকে, প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতেছে ভাই, ক্লজ না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ কি? উইদাউট, যে একটা পার্ট অফ আ সেন্টেন্স উইদাউট ফাইনাইট ভার্ব। ওকে,
হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ ইজ এ পার্ট অফ আ সেন্টেন্স দ্যাট ডাজ নট ক্যারি এনি ফাইনাইট ভার্ব, যেটা কোনো ফাইনাইট ভার্ব ক্যারি করে না, এটাকে বলা হয় কি? ফ্রেজ। তো এটা আমাদেরকে শিখতে হবে যে ফ্রেজ কীভাবে মেক করা যায়, ফ্রেজ কীভাবে বসানো যায়, ঠিক আছে? অ্যান্ড অ্যাডভার্বিয়াল কীভাবে বসানো, ফ্রেজ কীভাবে মেক করা যায় সেটা আমাদেরকে একটু জানতে হবে। ওকে, নাও কামিং টু ই নাম্বার, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল দিলাম ভার্ব প্লাস আইএনজি, তার সাথে আরও কিছু যোগ করার পরে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এটাও আমাদেরকে একটু জানতে হবে যে কীভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করা যায়। এইটার উপরে কী বলবো, মডিফায়ারের উপরে, এই মডিফায়ারের উপরে এইটার পুরো একটা দারুণ একটা ক্লাস আমাদের আপলোড করা আছে, যারা এখনও করেনি তারা করে আসো ক্লাসটা, ঠিক আছে? মডিফায়ারের আলাদা নাম দিয়ে এখন প্লেলিস্টে দেওয়া আছে, এটা সব অবভিয়াসলি করতে হবে, ঠিক আছে? এফ নাম্বার, পোস্ট মডিফাই দ্য সাবজেক্ট, সাবজেক্টকে পোস্ট মডিফাই করো। এটাও হচ্ছে যে কোনো কিছুভাবে করা যায়। পোস্ট মডিফাই বলছে মানে কি? কিছু না, পোস্টটা বাদ দিয়ে দিবা, পোস্ট প্রি কোনো ব্যাপার না, মডিফাই কাকে করতে বলছে এটাকে দেখো, ঠিক আছে? পোস্ট মডিফাই দ্য সাবজেক্ট সবসময় কী হয়? সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, নাউন বা প্রোনাউনকে যখন তুমি মডিফাই করবো অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে এটা অ্যাডজেক্টিভ বসাইতে বলতেছে। পোস্ট মডিফাই দ্য সাবজেক্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসাও ভাই। ওকে, এবার যে জি নাম্বার দেখো, পোস্ট মডিফাই দ্য, এটাকে আমি একটু আলাদা কালি দিয়ে তোমাদের জন্য একটু দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, পোস্ট মডিফাই দ্য সাবজেক্ট, ভালো করে দেখো, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবো। এটা অন্যভাবে আসছে বলতে অন্য জায়গাগুলোতে বলে পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য সাবজেক্ট, সেই একই কথা, নাউনও যা সাবজেক্টও তাই। কারণ কি, নাউনের জায়গায়, সাবজেক্টের জায়গায় শুধু নাউন আর প্রোনাউনই বসতে পারে, আর কিছু বসতে পারে না। ওকে, সো জি নাম্বার বলতেছে যে হ্যাঁ গেল। এইচ নাম্বার হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করতে বলতেছে। তাহলে কি হতে পারে এখানে? অ্যাডভার্ব ছাড়া আর কিছু নয়, এখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ওই সেন্টেন্স অনুযায়ী। ওকে, আচ্ছা, এবার অ্যাপোজিটিভ আবার আসছে, অ্যাপোজিটিভ করতে বলতেছে, আবার প্রিপোজিশনাল ফ্রেজগুলো বসাইতে বলতেছে। এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসাও। তাহলে ফ্রেজের মধ্যে 3 ধরনের ফ্রেজ আছে। কয় ধরনের ফ্রেজ আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এই 3টা ফ্রেজ আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ, একটা আছে নাউন ফ্রেজ, ওকে, এই জিনিসগুলো আমাদেরকে একটু একবার লুক করে আমরা এটা মনে রাখতে পারি। ওকে, নাও কামিং টু কানেক্টরসে কী বলতেছে দেখো, কানেক্টরসগুলো একদমই সাবজেক্টিভ। তুমি যেভাবে পড়বা, যতগুলো কানেক্টরস আছে সবগুলো একটা বোর্ড বের করো। আমার কথা হচ্ছে যে ভাই, কানেক্টরসে কোনো রুলস এগুলো খুব বেশি নাই, এগুলা খুবই কম, রুলসের বিষয়ে অনেক কম। এখানে তুমি 2025 থেকে ব্যাকওয়ার্ড পর্যন্ত, 2025 থেকে 2017 পর্যন্ত একবার দেখে ফেলো, আশা করি আর তোমাদের এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। ওকে, এটা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। কানেক্টরস। নাও কামিং টু প্যাসেজ, সিনোনিম অ্যান্টোনিম ভাই কী করবো? এটাও সেই ভাই বাংলা একটা সেন্টেন্সের, একটা প্যাসেজের বাংলা কীভাবে করবো? বাংলা করবো হচ্ছে তুমি ওই যে তোমার এতদিন যা পড়ে এসেছো তার উপর ডিপেন্ড করে। এখানে সিনোনিম অ্যান্টোনিম কী করবো? সিনোনিম অ্যান্টোনিম আমার মতে তুমি যদি টেক্সট বই পড়ো, হ্যাঁ, এইচএসসি যে টেক্সট বই আছে, টেক্সট বইয়ের যে শব্দার্থগুলো বা যে ওয়ার্ডসগুলো আছে টেক্সট বইতে, এই ওয়ার্ডসগুলো যদি খুব ভালো করে জানা থাকে, খুব ভালো করে বাংলা মিনিং জানা থাকে, সিনোনিম অ্যান্টোনিমে আশা করি কোনো রকমের কোনো ঝামেলা হবে না। তারপরেও আমি বলবো যে সিনোনিম অ্যান্টোনিম 2017 থেকে 2025 পর্যন্ত একটু দেখবা। ওকে, আর পাংচুয়েশন, এই পাংচুয়েশনের কথা, পাংচুয়েশনটা ভালো করে দেখতে হবে। পাংচুয়েশন যদি ন্যারেশনের মতো করে আসে তাহলে এটা সহজ হবে এবং খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবা, ঠিক আছে? ন্যারেশনে যেরকম সিস্টেমটা থাকে বা পাংচুয়েশনে যেগুলো বলা থাকে ন্যারেশনের মতো করে, সেগুলো দেখলে পাংচুয়েশনের মার্ক পড়ে যাবে, কমন পড়ে যাবে। অ্যান্ড রাইটিংয়ের বিষয়ে আজকে আর কোনো কথা বলতেছি না। দিস ওয়াজ আওয়ার টুডেজ অ্যানালাইসিস অফ মির্জাপুর ক্যাডেট কলেজ। যদি তোমাদের অ্যানালাইসিস ভালো লাগে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আমরা কিন্তু যতগুলো ক্যাডেট কোশ্চেন আছে প্রতিদিন একটা করে সলভ করার চেষ্টা করবো, ওকে, তোমাদের জন্য। আর যদি তোমাদের কোনো পার্সোনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কিছু প্রয়োজন হয়, কোনো টপিকে ক্লাস দরকার হয়, জাস্ট আমাদেরকে বললে আমরা ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সামনের ক্লাসে দেখা হচ্ছে।